আমরা বিন্যাস সমবায়ের সংক্ষিপ্ত শেষ অংশ অর্থাৎ 18 এবং তারপরের অংশগুলো নিয়ে আলোচনা করব। 18 অঙ্কটাতে যেটা আছে সেটাও একটা শর্তযুক্ত বিন্যাসের অঙ্ক। তো আমরা বিন্যাসের অঙ্কগুলো করার সময় মূল 3টে ফর্মুলাকে আমরা জেনে রাখবো। তারপর বাকি যে শর্তযুক্ত বিন্যাসগুলো রয়েছে সেইগুলোর জন্য আলাদাভাবে ফর্মুলাগুলো না করে, যেটা বইয়ের মধ্যে আলাদাভাবে সব অনেকগুলো ফর্মুলা আবার দেওয়া আছে, আমরা ওইগুলোকে না করে মূল 3টে ফর্মুলার কনসেপ্ট যদি ক্লিয়ার করে নিই, তাহলে ওই ফর্মুলাগুলোকে যদি সেই কনসেপ্টের মধ্যে নিয়ে এসে করতে পারি, তাহলে আমাদের চিরদিন জিনিসটা ক্লিয়ারভাবে মনে থাকবে। কিন্তু যত বেশি ফর্মুলার সাহায্য নেব, যত বেশি ফর্মুলা দিয়ে অঙ্ক, অন্য বিভিন্ন রকমের ফর্মুলাগুলো নিয়ে অঙ্ক করতে যাব, তত বেশি তাড়াতাড়ি আমাদের মাথার মধ্যে জ্যাম লাগবে আর অঙ্ক তাড়াতাড়ি আমরা একটা ফর্মুলার সঙ্গে অন্য ফর্মুলা গুলিয়ে ফেলব। সেই জন্যে মূল 3টে ফর্মুলা পড়ে রেখে বাকি অঙ্কগুলোকে ওই 3টে ফর্মুলার সাহায্য নিয়ে কিভাবে করা যায় সেটা আমরা শিখে নেব। কারণ অঙ্ক কিন্তু শিখে নিতে পারলে আর কোনো দিন সেটাতে ভুলে যাবে না। তাহলে দেখো আমরা 18 যে শর্ত দেওয়া আছে সেটা কিভাবে করব। 18তে বলেছে যে 12টা বস্তু থেকে একযোগে 3টে করে নিয়ে বিন্যাস করতে হবে। শর্তটা কি না, নির্দিষ্ট একটা বস্তু সর্বদা থাকবে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো এ বি সি ডি ই এরকম 6টা বস্তু রয়েছে। এখন যদি বলে এখান থেকে 4টে করে নিয়ে সাজাও, এখান থেকে 4টে করে নিয়ে সাজাও, যাতে করে বলে দিল যে এ বি সর্বদাই থাকবে, মানে এ বি একটা নির্দিষ্ট দুটো বস্তু, এই দুটো বস্তু সর্বদাই, মানে যত রকমভাবে আমরা সাজাবো তত রকমের মধ্যে এ বিটা থাকবে। যত রকমের বিন্যাস হবে সব রকমের মধ্যে এ বিকে নিতেই হবে, মানে 4টের মধ্যে দুটো হচ্ছে এ বি, আর বাকি দুটো আমরা এদের মধ্যে থেকে নিতে পারবো। তো এইভাবে যদি আমাদের বিন্যাস করতে পারি, তাহলে আমরা কি করব, প্রথমে যে দুটো সবসময় থাকবে তাদেরকে নিয়ে এলাম এখানে। এবার এরা দুজনে 4টে ঘরের মধ্যে কোনটায় বসবে, তাহলে এদেরকে আগে আমরা বিন্যাসের সুযোগটা দিয়ে দেবো। তাহলে 4টে ঘরের মধ্যে এ বি কে আমরা সাজাতে পারবো কত প্রকারে, তো 4টে ঘরের মধ্যে দুটো ঘরকে এরা কত প্রকারে বেছে নিতে পারবে, মানে 4টের মধ্যে দুটোকে বিন্যাস করা যাবে 4p2 প্রকারে। তাহলে 4p2 প্রকারে এ বি দুটো ঘরের মধ্যে বসে গেল, যে কোনো দুটো দখল করতে পারবে। ফাঁকা থাকবে কটা, দুটো ফাঁকা থাকবে। তাহলে এ বি যে কোনো দুটো, মনে করলাম প্রথম দুটো দিয়ে ওরা দখল করে নিল, তাহলে ফাঁকা থাকলো দুটো। তাহলে এই দুটো ঘর কে পূরণ করবে, বাকি যে 4টে রয়েছে এই 4টে এসে এই দুটো ঘর ভর্তি করবে। তাহলে এই 4টে অক্ষর দুটো ঘরকে কত প্রকারে ভর্তি করবে, কত প্রকারে ভর্তি করতে পারবে, 4c2। এটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে 4টে ঘরে দুটো বস্তুই হোক বা দুটো ঘরে 4টে বস্তুই হোক, ওপরে কিন্তু সবসময় বড় অক্ষরকেই রাখতে হবে। কারণ আমরা যখন দুটো ঘরে 4টে অক্ষরকে বসাচ্ছি তখন 4p2, আবার যখন দুটো বস্তুকে 4টে ঘরের মধ্যে বিন্যাস করছি সেটাও কিন্তু 4c2ই লিখছি। অতএব সবসময় আমরা জানবো 4 মানে ওপরে বড় সবসময় থাকবে, কারণ n p r সর্বদাই হবে n > r। ঠিক আছে, আরটা আছে 12টার মধ্যে থেকে 3টে করে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যাবে যাতে একটি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তাহলে এখানে 3টের মধ্যে একটিকে নিয়ে এলাম। তাহলে একটি এসে কি করলো, 3টে ঘরের মধ্যে একটা ঘরকে ভর্তি করলো, কত প্রকারে সাজানো যাবে, 3p1 প্রকারে। তাহলে একটি ঘর ভর্তি হলো, তাহলে একটা ঘর ভর্তি হয়ে যাওয়ার পর আরো দুটো ঘর খালি থাকছে। তাহলে দুটো ঘরের মধ্যে এখান থেকে একটা চলে এসছে, তাহলে একটা চলে এলে আর 11টা পড়ে আছে। তাহলে 11টা দিয়ে দুটো বস্তুকে ভর্তি করা যাবে 11p2 প্রকারে। এটাকেই বলা হয় নির্দিষ্ট বস্তুকে রেখে, মানে সর্বদা রেখে বিন্যাস করা। আর যদি নির্দিষ্ট বস্তুকে সর্বদাই বাদ দিতে হয়, যেমন ওইখানেই বলেছে 2 নম্বরে আরো একটা শর্ত দিয়েছি, কখনোই থাকবে না। এটা আমি খুব সহজ ব্যাপার, একটা নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। এটা কি, টোটাল আছে 12টা, সেখান থেকে যদি আমরা প্রথমেই একটা যেটা নির্দিষ্ট থাকবে না বলেছে তাকে বাদ দিয়ে দিলাম, তাহলে 11টা হয়ে গেল। এবার 3টে করে নিয়ে যদি সাজিয়ে দিই, তাহলে বিন্যাস সংখ্যাটা কি হবে, এই 11টার মধ্যে থেকে 3টে করে নিয়ে সাজানো মানে
11p3 উত্তর হবে এটা। তাহলে থাকবে নাটা প্রথমে বাদ দিয়ে দিলেই হবে, কিন্তু থাকবেটা যখন সর্বদা থাকবে তাকে নিয়ে এসে যটা ঘরের মধ্যে আছে তটা ঘরের মধ্যে আগে বিন্যাস করে নেওয়ার পর বাকি ঘরগুলোর মধ্যে বাকিটাকে দিয়ে সাজাতে হবে। এই হলো নির্দিষ্ট বস্তু সর্বদা থাকা এবং নির্দিষ্ট বস্তু সর্বদা না থাকার বিন্যাস। ঠিক আছে, তারপরের অঙ্কটা 19-এরটাও তাই আছে, একই অঙ্ক। ওখানেও দেখো 12টা বস্তু থেকে একযোগে 6টা করে নিয়ে বিন্যাস করতে বলেছে, যাতে বলেছে 3টে নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। তাহলে 6টা নিয়ে বিন্যাস করতে হবে, মানে 6টা ঘর আছে, 6টা ঘরের মধ্যে আমাকে বিন্যাস করতে বলেছে, কিন্তু 3টে নির্দিষ্ট বস্তু। তাহলে 3টে নির্দিষ্ট বস্তুকে প্রথমে 6টা ঘরের মধ্যে কত করে, এটা বলছি আমি 19-এরটা। তাহলে 3টে নির্দিষ্ট বস্তুকে কত প্রকারে সাজানো যাবে দেখবো আমরা। তাহলে 6টা ঘর আছে, 6টা ঘরের মধ্যে 3টে বস্তুকে সাজানো যাবে 6p3 প্রকারে। তাহলে 3টে ঘর ভর্তি হয়ে গেল। তাহলে 3টে ঘর ভর্তি হয়ে যাওয়ার পর যে কোনো 3টে ভর্তি হবে, আমি এখানে 3টে নিলাম, কিন্তু এই 3টে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সেই জন্যই তো 6p3 হলো। বিভিন্ন রকম 6p3 প্রকারে 3টে ঘর ভর্তি হবে, যে কোনো 6p3 এর মধ্যে যে কোনো এক প্রকার হলো এরকম 3টে ঘর ভর্তি হবে। তাহলে 3টে ঘর খালি থাকছে। আমার এখানেও ছিল 12টা মোট বস্তু, 12টার মধ্যে 3টে এখানে বসে গেছে, তাহলে আর আছে 9টা। তাহলে এইভাবে আমরা লিখে লিখে করতে হবে, কিন্তু যে 12টার বস্তুর মধ্যে থেকে প্রথমে 3টে বস্তুকে নিয়ে 6টা ঘরের মধ্যে সাজানো হলো 6p3 প্রকার। তারপরে লিখতে হবে অবশিষ্ট 12-3 মানে 6টা বস্তু, 12-3 মানে 9টা বস্তুকে নিয়ে অবশিষ্ট 3টে ঘরে ভর্তি করা যাবে 9p3 প্রকারে। অতএব মোট কেটে কেটে বিন্যাস হলো, কিন্তু প্রথমে 3টে পরে 3টে কেটে কেটে বিন্যাস হলে আমরা জানি যেহেতু 6টা বস্তুকে সাজাতে বলেছে, তাহলে প্রথমে 3টে সাজিয়েছি, পরে 3টে সাজিয়েছি, তাহলে 3টে নিয়ে 6টা হচ্ছে। তাহলে মোট বিন্যাস সংখ্যা হবে 6p3 × 9p3, গুণ হয়, কেটে কেটে সাজালে গুণ হবে, কারণ 6টাকে নিয়ে সাজাতে বলেছে। আমরা যদি প্রথমে 2টো সাজাই পরে 4টে সাজাই, তাহলে 2টো সাজানোর সঙ্গে 4টে সাজানোটা গুণ করতে হবে। যদি প্রথমে একটা সাজাই পরে 5টা সাজাই, তাহলে একটা সাজানোর সঙ্গে 5টা সাজানোটা গুণ হবে। তো এইভাবে তাহলে মোট বিন্যাস সংখ্যাটা হবে এটা 19। ঠিক আছে, তারপরে 20তে দেখো, 20তে আছে ফুটবল শব্দটি অক্ষরগুলিকে সাজাতে হবে, দুটো ও একত্রে থাকবে না। তাহলে এখানে আমরা কি করব, এইটা আমাদের গুণ থেকেই যেন কোনো সময় ভুল না হয়ে যায়, যে একাধিক অক্ষর রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি, তো একাধিক অক্ষর কটা কি আছে এটা গুণ থেকেই যাতে আমরা ভুল না হয়, সেজন্য আমরা সবসময় এরকম যদি লিখে নিই, ও আছে দুটো, টি আছে একটা, বি একটা, আর এ একটা, আর এল আছে দুটো, দিয়ে যদি আমরা যোগ করে নিই 2 3 4 5 6 7 8, তাহলে মোট হচ্ছে 8টা। আর এখানটা আমরা যদি গুণে নিই 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমরা যদি একবার মিলিয়ে নিই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যাই হোক, এখানে বলেছে ও, দুটো ও একত্রে থাকবে না। থাকবে না প্রশ্ন থাকলে আমরা বলেছিলাম যে থাকবেটাও বার করতে হবে আর মোট বিন্যাসটাও বার করতে হবে। যেহেতু অক্ষরগুলো বিভিন্ন নয়, বিভিন্ন না হলে আমরা জানি NPR এর সূত্রকে ব্যবহার করা যাবে না। তাহলে ফর্মুলা নাম্বার 2 চলে আসে এখানে, যেহেতু অক্ষরগুলো বিভিন্ন নয়, সবগুলো আলাদা নয়, সবগুলো আলাদা হলে ফর্মুলা নাম্বার 1 মানে NPR, আর যদি সবগুলো আলাদা না হয় তাহলে 2 নম্বর সূত্রটা n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল, ওটা দিয়ে মোট বিন্যাস। 2 নম্বর সূত্রতে কিন্তু কটা নিয়ে বিন্যাস এটা তোমাদের এখনো নেই, ওটাতে সবগুলোকে নিয়েই বিন্যাস, তো এখানেও সবগুলোকে নিয়েই বিন্যাস করা আছে। তো এখানে আমরা কি করব তাহলে মোট, তাহলে এই 8টা অক্ষরকে সাজানো যাবে কত প্রকারে, 8 ফ্যাক্টোরিয়াল বাই দুটো ও আছে দুটো এল আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা হলো মোট বিন্যাস সংখ্যা। এটা কত হবে আমরা বার করে নেব। আর কি করতে হবে, দুটো ওকে একত্রে রেখে বিন্যাস করতে হবে, কারণ বলেছে যে একত্রে থাকবে না, কিন্তু ওটা আমরা সরাসরি বার করতে পারবো না, আমরা একত্রে থাকবে বার করব, দিয়ে এটা থেকে বিয়োগ করে দেব।
তাহলে দুটো ওকে যদি আমরা এখন একটা ধরি, তাহলে দুটো ওকে একটি ধরলে অক্ষর সংখ্যা কত হবে? অক্ষর সংখ্যা হবে কত হবে? 8 - 2 + 1 মানে হচ্ছে 7টা। অক্ষর সংখ্যা হবে 7। তাহলে এই 7টা কি বিভিন্ন? দুটো ওকে আমরা একত্রে রাখছি। এই তাহলে ওটা ছাড়া বাকিতেও কিন্তু দুটো এল কিন্তু একসঙ্গে আছে। তাহলে এখানেও এন পেয়ার ফর্মুলা ব্যবহার করতে পারছি না। তাহলে এই 7টা অক্ষরকে আমরা সাজাতে পারবো, মানে দুটো ওকে একত্রে রেখে, ও দুটি একত্রে রেখে বিন্যাস সংখ্যা হবে কত হবে? 7 ফ্যাক্টরিয়াল বাই দুটো এল আছে বাদ দিয়ে এখনো, তাহলে বাই 2 ফ্যাক্টরিয়াল হচ্ছে। আর কি হবে? যাদেরকে একত্রে ধরেছি তাদের বিন্যাস, তাহলে দুটো ওকে একত্রে ধরেছি, তাহলে এদের বিন্যাসটা এখানে গুণ করতে হয়। কিন্তু যেহেতু অক্ষর দুটোই ও, এদের বিন্যাস সংখ্যা কত হবে? 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল হবে, কারণ মোট দুটো তার জন্য 2 ফ্যাক্টরিয়াল, আর দুটোই একই তার জন্য 2 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারলে 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল কেন হলো? মোট বস্তু আছে nটা, তার উপরে n ফ্যাক্টরিয়াল, আর দুটো একই আছে সেজন্য 2 ফ্যাক্টরিয়াল। তাহলে মোটও দুটো আর r এর মানও দুটো, সেজন্য 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এটা দেওয়ার অর্থটা হচ্ছে আমি যে দুটোকে একত্রে রেখে বিন্যাসটা আমি জানি সেটা বোঝানোর জন্য, যে একত্রে রেখে বিন্যাসের আকারটা সবসময় এইরকম হবে, যে যাদেরকে একত্রে ধরলাম তাদের বিন্যাসটা এখানে গুণ করছি। যদিও এখানে মানটা এখানে একই হয়, যেহেতু দুটো একই রকমের বস্তু আছে সেই জন্য, তবু যে আমরা একত্রে রেখে বিন্যাসের শর্তটাকে মেনে চলছি সেটার জন্য এই বাড়তি 2 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়ালটা যোগ করা। তাহলে এখান থেকে আমরা কত মান পাবো? 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়ালের মানটা বের করে নেব। কত হবে? 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 50 বাই 2 হচ্ছে, এটা তো কেটে যাবে, তার মানে হচ্ছে 2520। এবার তাহলে একত্রে থাকবে না, তাহলে ও দুটি একত্রে থাকবে নাটা লিখতে হবে কত প্রকারে? এখানে বের করা হয়নি, এখানটা বের করবে, এটা -2520 প্রকারে। ঠিক আছে, নিশ্চয়ই শেষ করতে পারবে। তারপরে অ্যালজেব্রা, কতগুলি বিভিন্ন উপায়ে বিন্যস্ত করা যায়, এই বিন্যাস সংখ্যার মধ্যে কতগুলিতে দুটি এ একত্রে থাকবে না। একই রকমের প্রশ্ন, এটা করবে বাড়িতে। 22 ফিট। তারপরে দেখো 23। আমাদের কিন্তু অঙ্কটা শিখতে হবে, শিখতে না পারলে কিন্তু অঙ্ক করতে পারবো না। সেই জন্য বারবার বলছি, অঙ্ক কিভাবে হচ্ছে দেখে নাও। শুধু এই অঙ্কটাই যে থাকবে পরীক্ষায় তার কোনো কথা নেই, যে কোনো সময় অঙ্ককে সংখ্যা পাল্টি দেবে, ডিজিট পাল্টি দেবে, লেটার পাল্টি দেবে, সব রকমভাবে তৈরি থাকতে হবে। সেই জন্য অঙ্কগুলো কিন্তু বুঝে নেবে। আমি এটা বলে দিচ্ছি কী করে করতে হবে, একই রকমভাবে একটু আগে করলাম। তো এখানে প্রথমে আমরা দেখে নেবো কটা কি আছে। যেমন এখানে দুটো ই রয়েছে, দুটো টি রয়েছে, দুটো এম রয়েছে, এগুলো লক্ষ্য রাখবো। তাহলে মোট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এই 9টাকে বলেছে স্বরবর্ণ 4টে একত্রে, স্বরবর্ণ 4টে একত্রে না থাকে তো আবার সেই না দিয়ে প্রশ্ন। তাহলে আমরা প্রথমে মোট বিন্যাসটা বার করবো। তাহলে 9টার বিন্যাস সংখ্যা কত হবে? 9 ফ্যাক্টরিয়াল বাই, এর জন্য একটা 2, এর জন্য একটা 2, এর জন্য একটা 2, মানে 3টে 2 আসছে এখানে। এটা হলো মোট বিন্যাসটা। আর কি করতে হবে? স্বরবর্ণ আছে এখানে 1টা 2টো 3টে 4টে। তাহলে এই 4টে স্বরবর্ণকে যখন আমরা একটা ধরে নেব তাহলে অক্ষর সংখ্যা হবে 9 - 4 + 1, তার মানে হচ্ছে 6টা। তাহলে এই 6টা মানে স্বরবর্ণ 4টে একত্রে রেখে বিন্যাস হবে, 4টে স্বরবর্ণ একত্রে রেখে বিন্যাস হবে, একত্রে রেখে বিন্যাসটা কেমন হবে? তাহলে 6 ফ্যাক্টরিয়াল হবে নিশ্চয়ই, বাই, দেখো একত্রে স্বরবর্ণ 4টে কি কি আগে দেখে নেব। ও আছে একটা, আই আছে একটা, দুটো ই আছে, তাই না? এই 4টে বেরিয়ে চলে গেলে এর মধ্যে দুটো এম থাকছে, দুটো টি থাকছে।
তাহলে এখানে হচ্ছে 6টার বিন্যাস যেটা হচ্ছে এই 4টেকে আমরা একটা ধরেছি, মানে এরা একসঙ্গে আছে, তাহলে এইটাকে আমরা একটা ধরেছি। তাহলে এই 6টার মধ্যে এই একটা ছাড়া বাকি যে 5টা থাকছে সেই 5টার মধ্যে দুটো এম আছে, দুটো টি আছে, তাহলে দুটো এম এর জন্য একটা 2, দুটো টি এর জন্য একটা 2। আর কি করতে হবে, যাদেরকে একত্রে ধরেছি তাদের বিন্যাসটাও এখানে গুণ করে দিতে হবে। এবার দেখো যাদেরকে একটা ধরেছি তারা এই 4টে, তাহলে এই 4টের বিন্যাস মানে কি, 4টের বিন্যাস মানে 4 ফ্যাক্টরিয়াল। আবার এই 4টের মধ্যে তো দুটো ই এক জায়গায় রয়েছে, তাহলে এই 4টের বিন্যাস সংখ্যা হবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এইটা হবে 4টেকে একত্রে রেখে, 4টে স্বরবর্ণকে একত্রে রেখে বিন্যাস। এবার একত্রে থাকবে না বলেছি, তাহলে নিশ্চয়ই এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বোঝাটাই কিন্তু কাজ, অঙ্কটা তোমরা সবাই করতে পারবে, বুঝে গেলে যে কোনো অঙ্ক সবাই করতে পারবে। তারপরে দেখো 24টা তোমরা নিজেরাই করতে পারবে। যারা প্রথম দিকের অঙ্কগুলো ভালো করে করেছো বা মন দিয়ে ভিডিওটা আগে ভিডিওগুলো মন দিয়ে দেখেছো, তারা এতক্ষণে একটা ভালো পজিশনে চলে এসছো। আশা করছি তারা কিন্তু এরপর সব অঙ্কগুলি পরপর করতে পারবে। তারপরে দেখো 25টা ইন্স্যুরেন্স শব্দের অক্ষর সমূহকে বিন্যাস সংখ্যা আর ইকোনমিক শব্দটির অক্ষর সমূহের বিন্যাস সংখ্যা দ্বিগুণ হবে। তো দুটোর বিন্যাস সংখ্যা আমরা বার করতে পারবো। তো দুটোর বিন্যাস সংখ্যা আলাদা আলাদাভাবে বার করে আমরা দেখাবো, একটা যত হবে আর একটা তার দ্বিগুণ হবে বলেছে। কারণ একটা যদি 100টা হয় তো আর একটা যখন 200টা বেরোবে লিখে দেবো যে এর বিন্যাস সংখ্যা এর দ্বিগুণ। নিশ্চয়ই এটা করতে পারবো। 26 x³ x² y z টু দি পাওয়ার 4 অক্ষর সমূহ পূর্ণ দৈর্ঘ্যে লিখলে তার কতগুলি বিন্যাস পাবে। এই পূর্ণ দৈর্ঘ্যের ব্যাপারটা শুধু শুনে রাখো, আর কিছু তোমরা নিজেরাই করতে পারবে। x² এর পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে x গণিত x, এটা হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য। তারপর দুটো x, এটাকে বলা হয় এর পূর্ণ দৈর্ঘ্য। তার মানে বুঝতে পারছো অক্ষরটা হবে দুটো x, 3টে y আর 4টে z। এবার এর বিন্যাস সংখ্যা তো বলার অপেক্ষা রাখে না, কটা আছে গুণে নিয়ে তত ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল করলেই হয়ে যাবে। আর নতুন কিছু নেই। আগের ভিডিওগুলো যারা দেখেছো, আগের অঙ্কগুলো যারা প্র্যাকটিস করেছো, সব থেকে বড় কথা দেখা শুধু নয়, দেখলে আমার সব হয়ে গেল এটা নয়, প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে অঙ্ক তত তোমার কাছে সরলভাবে ধরা দেবে। সেজন্য যত প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিসের মধ্যে থাকবে, তত তুমি সরল জায়গায় পৌঁছাতে পারবে। যাই হোক 27টা দেখো, একজন ব্যক্তির নাম 9 অক্ষর বিশিষ্ট একটা নাম, একটা অক্ষর একাধিকবার আছে, অন্য অক্ষরগুলি প্রত্যেকটি একবার করে আছে, তাহলে তার নামের অক্ষরগুলিকে বিন্যাস করলে হবে 15,120। কত হবে? 15,120 হবে নামের বিন্যাস সংখ্যাটা। কিন্তু নামটার বিশেষত্ব কি, একটি অক্ষর একাধিকবার আছে। কতবার আছে বলে দেয়নি, নিশ্চয়ই ওটাই প্রশ্ন, যে অক্ষর একটি অক্ষর যেটা একাধিকবার আছে সেটা কতবার আছে এটাই তোমাকে বের করতে হবে। তো একই ব্যাপার, একটা অক্ষর একাধিকবার আছে, ধরো একটা অক্ষর এ আছে 3বার, তারপরে বি আছে, তারপরে সি আছে, তারপরে ডি আছে, এইভাবে 9টা আছে। তো 9টার মধ্যে যেটা একাধিকবার আছে সেটা দিয়ে তো বাই ফ্যাক্টরিয়াল করতে হবে। তাহলে এই বিন্যাস সংখ্যাটা আমরা পেয়েছি। আমি এখানে সংক্ষেপে করছি, হিংসে করছি, শুধু শর্ত লিখছি, তোমরা অঙ্কটা লিখে করবে। কি লিখবে তাহলে? লিখবে যে নামের একটি অক্ষর একাধিকবার আছে, ধরে নিচ্ছি যে অক্ষরটি একাধিকবার আছে সেটা হচ্ছে n বার আছে। তাহলে n বার যদি ওটা থাকে তাহলে মোট অক্ষর আছে 9টা, তাহলে বিন্যাস সংখ্যা হবে কত? 9 ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল হবে। যদি এটা n বার থাকে তাহলে বিন্যাস সংখ্যা হবে 9 ফ্যাক্টরিয়াল বাই n ফ্যাক্টরিয়াল, কারণ একটা অক্ষর n বার আছে, তাহলে এটার সঙ্গে এটা সমান করে দিতে হবে। বাস, এবার সমাধান। তাহলে n ফ্যাক্টরিয়াল সমান কত হবে? n ফ্যাক্টরিয়াল সমান হবে 9 ফ্যাক্টরিয়াল বাই 15,120। তো এটা ভাগ করে দিলে আমরা যত একটা সংখ্যা পাবো সেটা কত ফ্যাক্টরিয়াল হচ্ছে দেখতে পারবো হবে। সেটা যদি 6 হয় তাহলে 3 ফ্যাক্টরিয়াল, নিশ্চয়ই কোনো একটা ফ্যাক্টরিয়ালের আকারে তাকে পৌঁছানো যাবে। হয় সেই সংখ্যাটা 24 হতে পারে, 6 হতে পারে, 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল মানে 24 হতে পারে, 5 ফ্যাক্টরিয়াল 120 হতে পারে। এই ভাগফলটা এইরকম কোনো সংখ্যা আসবে, কারণ এখানে n ফ্যাক্টরিয়াল আছে, এখানে ফ্যাক্টরিয়াল না হলে আমরা n এর মান পাবো না। তো যাই হোক, তাহলে যত ফ্যাক্টরিয়াল হবে সেইটা, তাহলে সেখান থেকে আমরা n এর মান পেয়ে যাব।
যে সংখ্যাটাই আসুক তাকে ফ্যাক্টরিয়াল দিয়ে লিখব। যেমন 6 যদি আসে তাহলে লিখব 3 ফ্যাক্টরিয়াল, 24 যদি আসে তাহলে লিখব 4 ফ্যাক্টরিয়াল, 120 যদি আসে তাহলে লিখব 5 ফ্যাক্টরিয়াল। তো এইগুলো কয়েকটা ফ্যাক্টরিয়াল মনে রাখবো বলেছিলাম, তো কয়েকটা মনে রাখতে তাহলে এইগুলো তাড়াতাড়ি বুঝতে পারবেন। তাহলে আমরা n এর মান পেয়ে যাবো, মানে অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 88, আবার সেই পুরনো অঙ্ক ঘুরিয়ে দিয়েছে, কারণ নতুন অঙ্ক আর নেই বলেছি। যারা আগেরগুলোতে পড়েছো, আগেরগুলো ভিডিও দেখেছো, যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তারা আর নতুন অঙ্ক পাবে না। তো এখানে একটা 6টা অক্ষর দিয়েছে, 6টা অঙ্ক দিয়েছে, 6টা অঙ্ক দিয়েছে। 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হতে পারে কতগুলি। তো আমরা খুব সহজেই করতে পারি। এটা 6 অঙ্কের কতগুলো সংখ্যা হবে? 6 অঙ্কের সংখ্যা হবে 6 ফ্যাক্টরিয়াল বাই কি আছে 7 রয়েছে দুটো, তাহলে 6 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 6 অঙ্কের সংখ্যা মিটে গেল। ওখানে আরেকটা প্রশ্ন আছে, এই সংখ্যাগুলির মধ্যে কতগুলি যুগ্ম হবে। তো যুগ্ম যখন প্রশ্নটা এসে গেল তখন আমাদের চলে আসতে হবে 6 অঙ্কের সংখ্যা 1 2 3 4 5 6, এর মধ্যে কতগুলি যুগ্ম হবে। তো যুগ্ম কখন হবে? যদি এককের ঘরটায়, এই এককের ঘরটায় যদি 6 থাকে, 2 থাকে, 4 থাকে, তাহলে 6 2 বা 4 যে কোনো 2 4 বা 6 যে কোনো একটা যদি এককের ঘরে থাকে তাহলে সংখ্যাটা যুগ্ম হবে। তো এককের ঘরে যে কোনো একটা থাকলে যুগ্ম হবে, সেজন্য আমরা যে কোনো একটাকে বসিয়ে নেব। ফিক্সড 2 কে বসিয়ে দিলাম, তাহলে 2 কে বসিয়ে দেওয়ার পর এখানে 5টা ঘর খালি থাকছে। এই 5টা ঘরে এখানে 2 বসে গেছে, তাহলে 2 বসিয়ে দেওয়ার পর 5টা ঘরে 5টা অঙ্কই খালি থাকছে। তাহলে 5টা ঘরে অবশিষ্ট এরকম লিখতে হয় যে 2 কে একক স্থানে রাখার পর অবশিষ্ট 5টা ঘরে অবশিষ্ট 5টা অঙ্ক দ্বারা সাজানো যাবে, 5টা অঙ্ককে সাজানো যাবে। কত প্রকারে বলো তো? ভালো করে একটু তাকিয়ে দেখতে হবে, এখানে কিন্তু দুটো 7 বসে আছে, তাহলে কত হবে? 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে 2 একক স্থানে রেখে যুগ্ম সংখ্যা পাওয়া যাবে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। নিশ্চয়ই 4 দিয়ে 6 দিয়ে এতগুলো করেই পাওয়া যাবে। তাহলে মোট কত হবে? তাহলে মোট যুগ্ম সংখ্যা হবে, এই সংখ্যাটা যত হবে তত গণিত নিশ্চয়ই 3, এটাই आंसर হবে। খুব সংক্ষেপে বলছি আজকে, তোমরা অঙ্কগুলো একটু লিখে করতে হবে, বুঝিয়ে দিতে হবে যে কিভাবে হচ্ছে। ঠিক আছে, নিশ্চয়ই পারবেন। তারপরে দেখো 29 অঙ্কটা, অযুগ্ম অঙ্কগুলিকে অযুগ্ম স্থানে রেখে 4 2 2 2 3 3 5 5 অঙ্কগুলির সাহায্যে 8 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। তো 4 2 2 2 তিনটে 2 আছে, তারপরে 3 আছে দুটো, তারপরে 5 আছে দুটো, 1 2 3 4 5 6 7 8। তো একটা সুবিধা কি এখানে, যে যখনই দেখবে একাধিক অঙ্ক একসঙ্গে আছে তখন সবগুলোকে নিয়ে বিন্যাস করতে পারি। তখন আর এর মধ্যে থেকে দুটো নিয়ে, তিনটে নিয়ে, চারটেকে নিয়ে কিন্তু বিন্যাস করতে এখন বলছে না, কিন্তু আমরা যখন সমবায় শেষ করে ফেলবো তখন কিন্তু আমরা পেতে পারি। তো তখন আমরা একটু আলাদাভাবে শিখতে হবে, তখন আর একটু সমবায় না শিখে সেটা হবে না বলে এখন দেয়নি। যাই হোক, সবগুলিকে নিয়ে বিন্যাস করতে বলেছি, কিন্তু শর্ত জুড়ে দিয়েছে। কি শর্ত দিয়েছে? অযুগ্ম অঙ্কগুলো অযুগ্ম স্থানে থাকবে। তাহলে আমরা প্রথমে অযুগ্ম স্থান দেখে নেবো, কোনগুলো অযুগ্ম স্থান হয়। এটা আগের দিন একটা অঙ্কতে ছিল, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। এটা অযুগ্ম স্থান, 3 নম্বর জায়গাটা অযুগ্ম স্থান, 5 নম্বর জায়গাটা অযুগ্ম স্থান, 7 নম্বর জায়গাটা হচ্ছে অযুগ্ম স্থান। তাহলে এই স্থানগুলো হচ্ছে অযুগ্ম স্থান। ঠিক আছে, তাহলে এই 4টে স্থান হচ্ছে অযুগ্ম স্থান। তাহলে এই 4টে স্থানে কারা বসবে? এখানে যে অযুগ্ম সংখ্যাগুলো আছে, এখানে অযুগ্ম সংখ্যা রয়েছে 4টে। তাহলে এই 4টেকে এই 4টে ঘরে প্রথমে কত প্রকারে সাজাতে পারবো? 4টে ঘরে 4টে অঙ্ক কত প্রকারে সাজাতে পারবো? তো নিশ্চয়ই আমরা, যদি সবকটা আলাদা আলাদা হতো তাহলে 4 ফ্যাক্টরিয়াল হতো, তাই না? যেহেতু সবগুলো আলাদা আলাদা নয়, তাহলে সেই একই আমরা করব 4 ফ্যাক্টরিয়াল বাই এর জন্য 2, এর জন্য 2, 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল হলো। তাহলে অযুগ্ম স্থানে অযুগ্ম কোটাকে আমরা সাজিয়ে দিলাম। বাকি পড়ে আছে যুগ্ম স্থানগুলো, 4টে যুগ্ম স্থান বাকি পড়ে আছে। যুগ্ম স্থানে যুগ্ম অক্ষর এই কটা বাকি পড়ে আছে। তাহলে এদেরকে কত করে সাজাতে পারবো? 4 ফ্যাক্টরিয়াল, এটাও 4টে, তাহলে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 আছে 3টে, 3 ফ্যাক্টরিয়াল। কি হলো? 8টাকে নিয়ে বিন্যাস করতে বলেছে। আমরা প্রথমে 4টে সাজালাম, পরে 4টে সাজালাম। এটাকে বলে কেটে কেটে বিন্যাস। কেটে কেটে বিন্যাস করলে কি করতে হবে? এদের মধ্যে গুণ, এটা হবে মোট বিন্যাস। নিশ্চয়ই এটা লিখে করতে পারবে।
প্রথমে লিখবে যে এখানে অযুগ্ম স্থান আছে 4টে, অযুগ্ম অঙ্ক আছে 4টে। অযুগ্ম অঙ্কগুলোকে অযুগ্ম স্থানে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল প্রকারে। বাকি যুগ্ম স্থান আছে 4টে, যুগ্ম অঙ্ক আছে 4টে। তাহলে যুগ্ম 4টে অঙ্ককে যুগ্ম স্থানগুলোতে সাজানো যাবে এটা প্রকারে। অতএব মোট বিন্যাস সংখ্যা হবে এইটা গণিত এইটা। তাহলে এটা উত্তর হবে, নিশ্চয়ই করতে পারবেন। তারপরে 30 এটা 0 2 5 2 4 5 অঙ্কগুলির সাহায্যে 1 লক্ষ অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করা যাবে। তো 0 2 5 2 4 5 অঙ্কগুলির সাহায্যে মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 1 লক্ষ অপেক্ষা বড়, 1 লক্ষতেও 1 লক্ষ 6 অঙ্কের সংখ্যা, তাহলে 6টার মধ্যে থেকে 6টাকে নিয়ে বিন্যাস করতে বলেছে। 1 লক্ষ অপেক্ষা বড় কতগুলি সংখ্যা গঠন করা যাবে। তো 1 লক্ষ অপেক্ষা বড় হবে যদি একক স্থানে যদি শূন্যটা না থাকে, একক দশক শতক হাজার, তাহলে শূন্যকে প্রথম স্থানে যদি না রাখি তাহলেই সব 1 লক্ষ অপেক্ষা বড় সংখ্যা হবে, তাই না? তাহলে মোট বিন্যাস সংখ্যা হবে 6 ফ্যাক্টরিয়াল বাই দুটো 2 রয়েছে, দুটো 5 রয়েছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল মোট বিন্যাস সংখ্যা। এবার শূন্য কতগুলো ক্ষেত্রে প্রথমেই চলে আসছে সেটাকে বাদ দিতে হবে। তাহলে শূন্য প্রথম স্থানে রেখে বাকি থাকছে এখানে 5টা ঘর। তাহলে এই বাকি 5টা ঘরকে কত প্রকারে ভর্তি করা যাবে? 5 ফ্যাক্টরিয়াল বাই এই 5টার মধ্যেও দুটো 5 আছে, দুটো 2 আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এত প্রকারে শূন্য প্রথমে থাকছে। তাহলে উত্তর কত হবে? অতএব 1 লক্ষ অপেক্ষা বড় সংখ্যা গঠন করা যাবে এইটা মাইনাস এটা। তারপরে দেখো 32 এটা দেখো 32 এ বলেছে 0 1 2 3 4 অঙ্কগুলির সাহায্যে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যাবে। একই অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে। তো আমি আগের দিনও বলেছিলাম, আর একবার কথাটা মনে করিয়ে দিচ্ছি। আগের অঙ্কগুলো করলাম, কি হলো, কোথাও কিন্তু লেখা ছিল না যে একাধিকবার ব্যবহার করা যাবে কি যাবে না। এর আগে 32 এর আগে 31 30 29 28 27 25 কোনোটাতেই লেখা ছিল না কতবার ব্যবহার করা যাবে, মানে একাধিকবার ব্যবহার করা যাবে কি না একবার ব্যবহার করতে পারবো। তো আগের দিনও কথাটা বলেছিলাম, যদি কোনো অঙ্কতে কোনো কিছু লেখা না থাকে তাহলে জানবো একবারের বেশি ব্যবহার করা যাবে না। একাধিকবার ব্যবহার করা যাবে এই কথাটা অবশ্যই লেখা থাকবে, আর একবার ব্যবহার করতে পারবো এটা লেখা থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে এটাতে লেখা আছে একাধিকবার ব্যবহার করতে পারবো। দিয়ে আমাদের গঠন করতে হবে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী। একই রকমের অঙ্ক কিন্তু আগের দিন ছিল, 3000 থেকে 4000 কথাটা আগের দিনও ছিল, তখনও বলেছিলাম 3000 থেকে 4000 এর মধ্যবর্তী। এটা একইভাবে লিখতে হবে, 3000 থেকে 4000 এর সব মধ্যবর্তী সব অঙ্ক হয় 4 অঙ্কের এবং প্রথম স্থানে থাকবে 3, তাই না? তাহলে বাকি 3টে ঘরকে আমরা কত প্রকারে ভর্তি করতে পারবো সেটা আমরা আগের দিনে করেছিলাম, কিন্তু আগের দিন কি ছিল, একবারের বেশি ব্যবহার করা যাবে না। আর আজকে বলেছে একই অঙ্ককে আমি একাধিকবার ব্যবহার করতে পারবো। তাহলে এখানে 3 তো প্রথম স্থানে বসে গেল, তাহলে 3টে ঘর এখানে অঙ্ক করে থাকলো কয়টা, 3টাকে তো আবার ব্যবহার করতে পারবো। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা অঙ্ককে আমরা সর্বোচ্চ 3 বার পর্যন্ত ব্যবহার করতে পারবো, কারণ 3টে ঘর খালি আছে। তাহলে 3 বার পর্যন্ত 5টা অঙ্ককে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের দেখে বুঝে নিতে হবে যে এটা কোন ফর্মুলার মধ্যে চলে গেল। এটা কিন্তু আমাদের 3 নম্বর যে ফর্মুলাটা ছিল তার মধ্যে চলে গেল। একাধিকবার ব্যবহার করতে পারবো, 3 বারের বেশি কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে এক একটা অঙ্ককে আমরা 3 বার পর্যন্ত ব্যবহার করতে পারছি, মানে n টু দি পাওয়ার r, মানে r বার ব্যবহার করতে পারছি। তাহলে এখানে কি হবে, তাহলে উত্তরটা হওয়ার কথা 5 কিউব। 5 কিউব মানে 125টা সংখ্যা গঠন করা যাবে। কিন্তু এখানে একটা জিনিস, এই জিরো যেখানেই থাকে সেখানেই কিন্তু কোনো একটা সমস্যা তৈরি করে দিতে পারে বলে মাথাতে নিয়ে রাখবে সবসময়। তো জিরো রয়েছে, তো জিরো যদি 3 বারই জিরো বসিয়ে দেওয়া হয় তাহলে সংখ্যাটা কি 3000 থেকে 4000 এর মধ্যবর্তী হলো না, 3000 নিজেই হয়ে গেল। তো বলেছে 3000 থেকে 4000 এর মধ্যবর্তী, মানে 3000ও হবে না 4000টাও হবে না। তাহলে 3000টা যেহেতু হবে না, 3000 কিন্তু এর মধ্যে চলে এসেছে। এই 125টা যে বিন্যাস হয়েছে তার মধ্যে একটা কিন্তু আছে 3000 নিচে।
তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে সেই জন্য তাহলে এই কথাটা তোমাদের লিখতে হবে যে মোট সংখ্যা হবে 5 কিউব সমান 125, কিন্তু যখন তিনটে শূন্য একই সঙ্গে তিনটে শূন্য বসবে তখন সংখ্যাটা 3000 হয়, যা 3000 ও 4000 এর মধ্যবর্তী হয় না। অতএব এখানে প্রদত্ত শর্তে বিন্যাস সংখ্যা হবে, প্রদত্ত শর্তে বিন্যাস সংখ্যা হবে কত হবে 125 - 1 সমান 124 প্রকার। এক বাদ গেল, শূন্যটা তিনবারই যদি বসে তবে 3000, শূন্যটা কিন্তু একবারও বসতে পারে, একবার বসলে কিন্তু 3000 এর বেশি হয়ে যাবে, দুবার বসতে পারে 3000 এর বেশি হবে, কিন্তু তিনবার বসলে 3000 হয়ে যাবে, সেজন্য একটি সংখ্যা এখান থেকে বাদ চলে যাবে, তাহলে 124 প্রকার। ঠিক আছে, তারপরে দেখো 33 একটা एग्जाम्पल 27 রয়েছে, একটু সংখ্যা পাল্টিয়ে ওটা করে নিতে পারবে, যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। 34 একটা যদিও एग्जाम्पल 26 এর মধ্যে রয়েছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি কারণ ওটা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। লেট শব্দের র্যাঙ্ক তৈরি করতে বলেছি। তো র্যাঙ্ক বলতে এই শব্দটাকে যত প্রকারে বিন্যাস করা যায় সেই সংখ্যাটাকে যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজাই, অভিধানের নিয়ম বলা হয়, মানে অ্যালফাবেটিক্যালি যদি সাজাই তাহলে এই লেট শব্দটা কত নম্বর জায়গায় আসবে, কততম স্থানে আসবে, সেইটা কি বলা হয় লেটের র্যাঙ্ক নির্ণয়। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে দেখব এর মোট বিন্যাস সংখ্যা কত। তাহলে লেটের মোট বিন্যাস সংখ্যা হবে নিশ্চয়ই চারটি আলাদা, মানে 4p4 মানে 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে, তার মানে 24 প্রকারের বিন্যাস হচ্ছে। তাহলে এইটা সাজালে আমরা 24টা শব্দ গঠন করতে পারবো। এবার সেই 24টা শব্দকে আবার যদি অ্যালফাবেটিক্যালি সাজাই তাহলে লেট শব্দটা কোন জায়গায় আসবে, কততম জায়গায় আসবে সেইটা আমাদের বের করতে হবে। তো যে 24টা শব্দ গঠিত হলো তাতে এ দিয়ে শুরু হবে কটা, তাহলে তাতে এ দিয়ে শুরু কটা হবে, এ দিয়ে শুরু হবে, সবই কিন্তু সমান সংখ্যক বার শুরু হবে, এটা আমরা মনে রাখতে পারি। তার মানে যে কোনো অক্ষর দিয়ে শুরু হবে যে কোনো অক্ষর দিয়ে শুরু হবে কতবার করে 24/4 মানে 6বার করে শুরু হবে। তাহলে প্রথমে 6টা এ থাকবে, তাহলে এ দিয়ে থাকবে 6টা অক্ষর, এই 6টার মধ্যে নিশ্চয়ই আমাদের লেট আসতে পারবে না, বুঝতে পারলে ব্যাপারটা। এই গোটাকে সাজিয়ে 24 রকমের যে সাজাতে পারবো তাতে এ দিয়ে শুরু হবে 6টা, তাহলে সেই 6টার মধ্যে নিশ্চয়ই লেট আসবে না। তাহলে প্রথমে এ দিয়ে যে 6টা হবে সেই 6টা আসবে 1 থেকে 6 পর্যন্ত স্থানে, তাহলে এই 6টার মধ্যে লেট আসছে না। এরপর নিশ্চয়ই ই শব্দটা আসবে অ্যালফাবেটিক্যালি সাজালে, তাহলে ই দিয়েও তো 6টা হবে, কারণ সব কিছু দিয়েই 6টা করে হবে, তাহলে এই 6টার মধ্যেও লেট আসবে না। তারপরে হচ্ছে এল দিয়ে 6টা, এরপরে যে 6টা হবে এল দিয়ে, সেই 6টার মধ্যে কিন্তু আমাদের লেট শব্দটা থাকবে, কারণ এটা এল দিয়ে 6টা। তার মানে 6 6 12তম পর্যন্ত আমরা ফিক্সড যে 12তম স্থান পর্যন্ত আমাদের লেট শব্দটা থাকছে না। এরপর আমরা যেহেতু এল দিয়ে শব্দ পড়ছি, তাহলে আমরা 13তম স্থানের অক্ষরটা যদি আমরা এইভাবে বের করি, তাহলে 13তম শব্দটা কি হবে, নিশ্চয়ই প্রথমটা তো এল, তো দ্বিতীয় থেকে আসবে এ আসবে নিশ্চয়ই, কারণ এটাও অ্যালফাবেটিক্যালি যাবে, এল এ তারপরে অ্যালফাবেটিক্যালি এই চারটে সবকিছু, এই যে 24টা সাজাচ্ছি সবকিছুতেই কিন্তু এই চারটেই থাকছে, অন্য কেউ থাকবে না। তাহলে এল এ ই তারপরে টি হবে, প্রথম লেট দিয়ে প্রথম শব্দটা এটা হবে এল দিয়ে, 6টার মধ্যে দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা যখন হবে তখন এল এ থাকবে দিয়ে টি ই হয়ে যাবে, কারণ এই দুটোর মধ্যে জায়গা বিনিময় করবে, কারণ এল এ দিয়ে যতগুলো হবে সেগুলো আগে হবে, তারপরে এল ই দিয়ে হবে, তারপরে এল টি দিয়ে হবে। তো এইভাবে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিন্তু লেট পেয়ে গেলাম, তাহলে কি হবে 13তম স্থানে যদি এটা হয় তাহলে 14তম স্থানে আমাদের হলো লেট শব্দটা। তাহলে লেটের র্যাঙ্ক হলো কত হলো 14, তার মানে 14তম স্থানে থাকছে লেট। তারপরে দেখো
আরও একটা র্যাঙ্কের অঙ্ক, মাদার MOTHER মাদার শব্দের র্যাঙ্ক বের করবো কীভাবে। তো একটু আগে যেভাবে বললাম সেভাবে বের করবো। তাহলে প্রথমে দেখবো মাদার শব্দের মধ্যে অ্যালফাবেটিক্যালি সাজালে প্রথম কি দিয়ে শুরু হচ্ছে, তাহলে প্রথমে আসছে ই। এখন মাদার শব্দের মোট বিন্যাসটা কত হবে, তাহলে মোট বিন্যাসটা হচ্ছে কত, 1 2 3 4 5 6 সবকটাই আলাদা, সবকটাই যখন আলাদা হয় তাহলে 6 ফ্যাক্টরিয়াল হবে। 6 ফ্যাক্টরিয়াল মানে 720 প্রকার। তাহলে এই যে 720 প্রকারের শব্দ আমরা পাবো, সেই 720টা শব্দের মধ্যে সবকটাই কিন্তু এই কটাই থাকবে, এই 6টাই থাকবে। তো এই 6টাকে সাজিয়ে 720 প্রকারে আমরা সাজাতে পারবো। তার মধ্যে এই মাদারটা কোথায় পড়ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম আমরা যেভাবে করছিলাম সেইভাবেই দেখবো। প্রথমে ই দিয়ে, আচ্ছা যে কোনো অক্ষর মানে এই 6টা অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর দিয়ে শুরু হবে কতগুলো করে, শুরু হবে কতগুলো করে 720 বাই 6, তার মানে 120টা করে, 120টা করে অক্ষর মানে ই দিয়ে প্রথমে 120টা থাকবে। তাহলে আমরা ওইভাবে লিখে দিচ্ছি। তাহলে ই দিয়ে শুরু হবে প্রথম 120টা, প্রথম 120 প্রকারে ই দিয়ে শুরু হবে। তো ই এর পর অ্যালফাবেটিক্যালি কি আসবে, এইচ আসবে। তাহলে এইচ দিয়ে আবার এও 120টা আসবে। তাহলে এই 120 মধ্যে নিশ্চয়ই মাদার থাকবে না, কারণ মাদার এম দিয়ে শুরু হবে। তাহলে ই গেল, এইচ গেল, তারপরে আই জে কে এল এম এন এম, তারপরে এম ডি আসছে। তাহলে এই যে এম ডি আসছে মানে পরের 120টার মধ্যেই কিন্তু আমাদের মাদার শব্দটা থাকছে, তাই না। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। তাহলে এই 120টার মধ্যেই কিন্তু আমাদের মাদার শব্দ। তাহলে এই 240টা আমরা কিন্তু পেরিয়ে গেলাম। তারপরে এই 120 এর মধ্যে আমাদের বের করতে হবে। তো যেহেতু মাদার একটা বড় শব্দ, শুধু এম দিয়ে দেখলে হবে না। তাহলে এই যে 120টা এর মধ্যে এবার আমরা দেখব এম দিয়ে শুরু হলো, কিন্তু তার পরেরটা কি হবে, এম এর পর অ্যালফাবেটিক লিস্টে ই প্রথমে আসবে। তাহলে এম ই দিয়ে কতগুলো হবে এটা আমরা দেখব। তাহলে এম ই দুটোকে যদি আমরা একসঙ্গে রাখি, তাহলে এম ই দিয়ে শুরু হবে কতগুলো, তাহলে এম ই দিয়ে শুরু কতগুলো হবে, তাহলে দুটো ফিক্সড হয়ে গেল, এম আর ই চলে গেলে বাকি থাকছে এখানে 4টে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল প্রকারে, তাহলে এম ই দিয়ে শুরু হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল মানে 24টা। তো এই 24টার মধ্যে নিশ্চয়ই মাদার থাকবে না। তাহলে এম ই এর পর এগুলো সব 120টা কিন্তু এম দিয়ে শুরু, এম ই এর পর আসবে এম এইচ। তাহলে এম এইচ দিয়ে শুরু হবে, এটাও 4 ফ্যাক্টরিয়াল মানে আরো 24টা চলে গেল, এর মধ্যেও মাদার আসবে না। এম এইচ এর পর আসবে এম এন ও পি কিউ আর এস টি। তাহলে এরপরে আসবে এম ও। তাহলে এম ও দিয়ে যে 4টি এর পরেটা আসবে, এই 4 ফ্যাক্টরিয়াল মানে 24 প্রকারের মধ্যে কিন্তু মাদারটা থাকবে, তাই না। তাহলে আরো 24 24 48 প্রকার আমার চলে গেল। তাহলে এখানে 240 আর এখানে 48 পেরিয়ে গেল, এদের মধ্যে মাদার থাকছে না, কিন্তু এই 24টার মধ্যে থাকবে। ঠিক আছে। এখন এম ও দিয়ে তো দেখলাম যে 24টা হবে, কততম স্থান থেকে হবে 240 আর 48 মানে 288তম জায়গাটা পেরিয়ে চলে গেল। তারপরে 289তম জায়গায় থাকবে এম ও। এম ওর পর আবার ই আসবে ঘুরিয়ে, তাহলে এম ও ই এই তিনটে বাদ দিয়ে 3 ফ্যাক্টরিয়াল মানে 6টা। এই 6টার মধ্যেও নিশ্চয়ই মাদার থাকছে না। এম ও ই এর পর আসবে এইচ, তাহলে আরো 3 ফ্যাক্টরিয়াল মানে এই 6টার মধ্যেও মাদার আসছে না। তাহলে ই এইচ, এম ও দিয়ে এখন দেখো এম ও এইচ এর পর আসবে ই এইচ, এ ও চলে গেছে, তারপরে এম চলে গেছে, তাহলে তারপরে আসছে আর, এম ও আর। এটা দিয়েও 3 ফ্যাক্টরিয়ালটা কি করে হচ্ছে বুঝতে পারছো তো, 3টে তো ফিক্সড হয়ে যাচ্ছে, তাহলে বাকি ঘর থাকছে 6টার মধ্যে বাকি 3টি, সেই 3টিকে সাজাতে পারছি 3 ফ্যাক্টরিয়াল করে। তাহলে এই 6টা, তাহলে এই 6টার মধ্যেও থাকতে পারছে না মাদার। তাহলে তারপরে আসছে এম ও টি, আর এরপর টি, এই যে ই এইচ আর টি, আর এম ও তো এখানে আছে।
তো টি, তাহলে এই যে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6টা, এই 6টার মধ্যে কিন্তু আমার মাদার শব্দটা আছে। তাহলে আমার এখানে পেরিয়ে গেলাম কত, 318টা, আরও 18টা পেরিয়ে গেলাম, এই 18টার মধ্যেও মাদার নেই, তাহলে এর মধ্যে আছে। এখন এর পরের শব্দটা কি হবে, তাহলে এম ও টি তিনটে ফিক্সড হয়ে গেছে, তারপরটা আবার ই আসবে, তাই না? তাহলে 4টে ফিক্সড হয়ে গেলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল মানে দুটো, এই দুটোর মধ্যেও মাদার নেই। তারপরটা কত আসবে, এম ও টি, ই এর পর এইচ, এই যে দুটো, এই দুটোর মধ্যে কিন্তু মাদার আসতে পারি, তাই না? তাহলে এই যে দুটো আসছে এই দুটোর মধ্যে, তাহলে আরো দুটো কিন্তু পেরিয়ে গেল, তাহলে 18 পর আরো দুটো পেরিয়ে গেল, তার মানে 20টা হলো। তাহলে এরপর এম ও টি এইচ, এম ও টি এইচ, এই মাদার শব্দটা এম ও টি এইচ পর্যন্ত আমরা চলে এসেছি। এই দুটোর মধ্যে একটা হচ্ছে এম ও টি এইচ, এম চলে গেল, ও চলে গেল, টি চলে গেল, এইচ চলে গেল, এই ই আরটা পড়ে আছে। তাহলে প্রথমটাই আসবে ই আর আর, এই দুটো, তাই না? আর দ্বিতীয়টা হবে আর আর ই। তাহলে এই প্রথমটাই হচ্ছে, তার মানে এইটার পর যে প্রথম জায়গাটা সেটা দিয়ে আমাদের মাদার র্যাঙ্ক। তাহলে র্যাঙ্কটা কত হলো, দেখো র্যাঙ্কটা কত হলো, 240 প্লাস 48, এখানে গিয়েছে 18, তাহলে প্লাস 18, এখানে গেছে দুটো, তাহলে প্লাস 2, আর এখানে আছে একটা প্লাস 1, তাহলে এইটা হচ্ছে র্যাঙ্ক। 40 88 40 18 2 20, তাহলে মোট হচ্ছে কত, 240 288 309, তাহলে 309তম স্থানটি হবে মাদারের র্যাঙ্ক। ঠিক আছে, তাহলে আজকে